কথা ছিল অমিত শাহের টাকে আবির মাখাবেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ডিজে বাজাবেন। পিসি ভাইপোর এই প্ল্যান ভেস্তে দিয়েছে পশ্চিমবঙ্গের জনতা। এবং গতকালই আমি বলেছিলাম আপনাদের সামনে যে এই দুর্নীতিবাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের স্বার্থে নিজের ভাইপোকে 15টা বছর বিপদের মধ্যে ফেলে এসেছেন। কিন্তু সেই ভাইপোর এই যে রাজনৈতিক বলি চড়াতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বোধহয় ভাইপো এবার খানিক বুঝেছেন। কেন বলুন তো? যে ভাইপো গাড়ির বনেটে উঠে একেবারেই বাংলা থার্ড ক্লাস সিনেমার ফোর্থ ক্লাস ভিলেনের মতো করে অমিত শাহকে চমকেছিলেন, সেই ভাইপোই এখন অমিত শাহের শরণাপন্ন হয়ে কার্যত আত্মসমর্পণ করেছেন। কেন? আজকে আপনাদের সামনে বলবো। অন্যদিকে যে খবর কোনো মিডিয়া আপনাদের শোনাবে না, ইয়েস, যে খবর কোনো মিডিয়া আপনাদের শোনাবে না, আমি আপনাদের শোনাবো এই দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই দুর্নীতিবাজ নয়, ইনি একজন দেশদ্রোহী রাজনৈতিক নেত্রী। কেন এই কথা বললাম? এত বড় কথা কেন বললাম? কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? তিনি পশ্চিমবঙ্গের পরিবর্তনটাকে নিয়ে তিনি দেশের বাইরে সরব হওয়ার হুমকি দিচ্ছেন প্রকাশ্যে। ইয়েস, যে খবর কেউ শোনাবে না, আমি শোনাবো আপনাদের সামনে। অন্যদিকে শুভেন্দু অধিকারী রওনা দিচ্ছেন বা দিয়েছেন দিল্লির পথে, অমিত শাহের সঙ্গে বা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তার গোপন বৈঠক রয়েছেন। একই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল কাণ্ড নিয়ে বিধানসভা বসছে, নতুন তৃণমূলের আত্মপ্রকাশ করতে পারে আজকেই বা কয়েকদিনের মধ্যেই। তার মধ্যে শুভেন্দু অধিকারীর দিল্লি অভিযান, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোক হচ্ছে না। এই পুরো ব্যাপারটা নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে আমার বিরাট কিছু আপত্তি রয়েছে, যেটা খুব পর্বের শুরুতেই আলোচনা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রলয়। যারা নতুন ভিজিট করছেন, রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক তথ্য পাবেন। আমি আপনাদের সামনে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এসপ্ল্যানেডে তিনি একটা ওই মাইক ফাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে কিছু জনসভা করলেন। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে জল মাপার কাজটা করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি জানতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামলে কতটা নিগৃহীত হতে পারে বা তার কি অবস্থা হতে পারে, সেটা জানা সত্ত্বেও তিনি নামিয়ে দিয়েছিলেন। কেন না? দেখবেন যে কোনো অজানা পুকুরে আমরা প্রথমেই কেউ নেমে যাই না, প্রথমে একটা ঢিল ছুঁড়ে দেখি যে কতটা গভীর, তারপরে পা দিই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই ঢিল ছোড়ার কাজটা করেছিলেন, যে ওকে ছুঁড়ে দেখেছিলেন জলের গভীরতা কতটা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝতে পেরেছেন। জানেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রক, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন, তার দপ্তরে সিকিউরিটির জন্য আবেদন করে বসলেন। বললেন আমাকে সিকিউরিটি দিন। এবার নিয়ম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি সিকিউরিটির প্রয়োজন কিনা সেটার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় আইবি টিমের কাছে জানতে চেয়েছেন যে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি প্রয়োজন। আইবি টিম তথ্য সংগ্রহ করে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রককে জানালে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি পাবেন। কিন্তু সম্ভবত জেড প্লাস সিকিউরিটি না পেলেও বা জেড ক্যাটাগরি সিকিউরিটি না পেলেও তার সিকিউরিটির ব্যবস্থা হলেও হতে পারে। আমার এখানে বক্তব্য যে কি বলবো, এর সম্পর্কে তো ভালো ভাষা বেরোয় না। তো যে ছোকরা গাড়ির বনেটে উঠে ক্রমাগত পশ্চিমবঙ্গের মানুষকে হুমকি আর ধমকি দিয়ে গেলেন, ক্রমাগত ঘরে ঢুকে রাখবো, বিজেপির ছোট বড় মাঝারি নেতা দেখলেই ঘিরে ফেলে দরকার পড়লে আমাকে ডেকে নাও, আমিও গিয়ে ঘিরে ফেলবো, এই ছোকরার জন্য নাকি এখন কেন্দ্রীয় যদি নিরাপত্তা দিতে হয়, সংবিধান বলে সাংসদ যেহেতু দিতে হতে পারে, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গবাসীর জন্য। যার ঠাঁই হওয়া উচিত জেলে, সে যদি এখন কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘোরে, এটা কিন্তু শুভেন্দু মন্ত্রিসভার একটা কাঁটা হতে পারে। আমি শোনাবো সেই ছোকরার একটা পুরনো বক্তব্য, যিনি বলেছিলেন বিজেপির ছোট বড় মাঝারি সবাইকে ঘিরে ফেলো। 100 দিনের কাজ নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করুন, পাশে দাঁড়ান, লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামুন। যেখানে বিজেপির নেতা কর্মীদের দেখতে পাবেন, ঘিরে নিয়ে বলুন আমার 100 দিনের টাকা আগে ফেরত দিতে হবে, তারপর ভোট চাওয়ার কথা বলবে। এদের ঘিরুন।
যেখানে দরকার হবে আমি নিজে যাবো আপনার সাথে কথা বলতে, আমি থাকবো। যে গ্রামে, যে অঞ্চলে, যে বুথে ঢুকতে বলবেন আমি গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, কিন্তু এই আন্দোলনকে সর্বাত্মক করতে হবে। এই বক্তব্য বলা এক ছোকরা কেন্দ্রীয় নিরাপত্তা পাবে বিজেপিরই কর্মীদের নেতাদের ঘিরে ফেলতে বলেছিল তিনি যখন, তার পিসি যখন ক্ষমতায় ছিল, তিনি যখন সেকেন্ড ইন কমান্ড ছিল, তাকেই আবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া যেতে পারে। শিষ্টাচার দেখুন, শিষ্টাচার খুব ভালো জিনিস, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার বাড়িতে কেউ ডাকাতি করতে আসলো, আমার সোনাদানা সব লুট করে নিল, আমার বাড়ির সবার মাথার একেবারে আঘাত মেরে ভেঙে দিল, আর তাকে যদি আমি এবার শিষ্টাচার বলে তাকে আমি জেলে না পাঠিয়ে তাকে যদি আমি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে ঘোরাই, এ কিন্তু শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর কি বলবো যোগ্য ব্যাপার হলো না। কারণ তিনি তো দৃঢ়চেতা নেতা, তার মতো করে ব্যাপারটা হবে না। দেখা যাক কি হয়। তবে শুভেন্দু অধিকারী গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা দেখে কি বলেছেন সেটা শোনাবো আপনাদের সামনে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় দেশদ্রোহী আপনারা কেউ হয়তো কোনো খবরে আপনাদের বলেনি, আমি শোনাবো আপনাদের সামনে কত বড় দেশদ্রোহী নেতা। দেখুন, আমরা চাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জাল সই করার জন্য জেলে যাক, মমতা বন্দ্যোপাধ্যায় এই জাল সইয়ের নেপথ্যের কারিগর ছিলেন বলে জেলে যাক, আমরা চাই না। আমরা চাই এরা জেলে যাক, এরা দুর্নীতির জন্য জেলে যাক, এরা সাধারণ মানুষের যেভাবে ঘর পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন কিংবা পরোক্ষভাবে এদেরকে মেরে মৃত হতে দেখেও, আহত হতে দেখেও, খুন হতে দেখেও মুখ বন্ধ করে বসেছিলেন, ধর্ষিতা হতে দেখেও প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, যারা ধর্ষক তাদের পাশে দাঁড়িয়েছিলেন, এই কারণে এদের জেল যাত্রা হওয়া উচিত। এই কে সই নয় দখল করেছে, এ করছে, গুলি মারুন, এসব ঠিক আছে, আমাদের মতো করে বলছি, সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ, মারাত্মক অপরাধ করেছেন, কিন্তু জ্বালাটা আমাদের মিটবে না। আমাদের জ্বালা মিটবে এই আমাদের সাধারণ মানুষের উপর যে যে অত্যাচার করেছে সেই ফলগুলো নিয়ে এরা যবে জেলে যাবে। আমি আপনাদের সামনে, আপনারা যদি সহমত হন কাইন্ডলি লিখবেন, এটা কিন্তু লিখবেন। আমি এখানে শোনাবো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঝুড়ি হওয়া লোক নিয়ে, 6 জন বিধায়ক আর 2 জন এমপি নিয়ে একটা সর্বভারতীয় দল নাকি সম্মেলন করছে, বিপ্লব আনবেন, বিপ্লব। দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। হাতে হাতে এক্সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন মতো, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোন বিধায়ক শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বক্তব্যে এটা পরিষ্কার যে 150 জন তৃণমূলের কর্মী এবং তার মধ্যে 6 জন এমএলএ, 2 জন এমপি আর 200 জন ক্যামেরাম্যান, ইউটিউবার থেকে শুরু করে মমতার আমচা চামচা যারা রয়েছে তারা আশপাশে ঘুরে বেড়াচ্ছিল। এই হচ্ছে মমতার পরিস্থিতি। কিন্তু এখন আমি আপনাদের সামনে এবার একটু ঘুরি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা মারাত্মক বক্তব্য বললেন। তিনি অনেক বালখিল্য, আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে তার মাথার এক্স্যাক্টলি, অনেকে বলেন না তিনি বুদ্ধিমতী, তিনি রাজনীতিটা ভালো বোঝেন, আমার মনে হয় তার মাথাটা ঠিক রয়েছে কিনা আমি শিওর না। আমি বিশ্বাস করুন শিওর না। আপনি যদি ওনার পুরো বক্তব্যটা শোনেন আপনি বুঝতে পারবেন যে কোনো প্রকৃতস্থ মানুষের পক্ষে এই ধরনের বক্তব্য বলা সম্ভব। তো যাই হোক, তিনি এক জায়গায় বলছেন বিজেপির ডবল ইঞ্জিন সরকার, আমার সঙ্গে চ্যালেঞ্জ নিও না, এক্স্যাক্টলি কোট আনকোট বলছি না, শোনাবো আপনাদের। বলছে আমাকে বাধ্য করিও না আমার হাতের অস্ত্র প্রয়োগ করতে, আমি না এই যে আমাদের সঙ্গে হচ্ছে এটা গিয়ে জানিয়ে দেবো, বিদেশে গিয়ে জানাবো, বিদেশের লোকদের জানাবো, সবাইকে বলে দেবো, তারপরে দেখবে তোমাদের কি হয়। কি করবেন? কার কাছে যাচ্ছেন আপনি? আপনি ভারতের জিনিস নিয়ে আপনি সুপ্রিম কোর্টে না গিয়ে আপনি বিদেশের দরবারে করবেন? এ তো দেশদ্রোহিতার মামলায় একে আগে এই বক্তব্য বলার জন্য গ্রেপ্তার করা উচিত আমার যেটুকু বোধ বুদ্ধি। আপনারা শুনুন, লিখুন তো এই বক্তব্যটা শোনার পর শুনুন। डबल स्टैंडर्ड, डबल इंजन गवर्नमेंट का ऐसा ही होता है। आज पूरा विश्व देख रहा है। हम अगर चाहते तो पूरा विश्व को बता सकते हैं, लेकिन तब भी हम शुरू नहीं किया कि देश के लिए मैं अगर मेरे का प्यार मजबूत है, मैं देश का बात बाहर में नहीं करने चाहती हूँ। लेकिन ऐसा मत कीजिए
Don't bulldoze us, our democracy. Don't bulldoze the constitutional right. Don't bulldoze or impose or don't compel us to take a big decision which will be number one big force against of you for future. Please आप समझ लीजिए क्या करेंगे। শুনলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার রাজ্যে ঘটে চলা কোনো একটা ঘটনা, কি ঘটনা, কিছুই ঘটনা হয়নি, না তার মাথায় ডিম ছোড়া হয়েছে, না তার মিছিলে কেউ ওই জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে, কিছুই করেনি। হ্যাঁ, তার জন্য একটু ডিম ভাতের ব্যবস্থা করা উচিত ছিল, কিংবা গরম গরম চা বিজেপির পাঠানো উচিত ছিল, কিংবা বিজেপির দলের কিছু কর্মী সমর্থকদের সেখানে নিয়ে গিয়ে একটু ভিড় বাড়ানো উচিত ছিল। হ্যাঁ, এই দাবিগুলো তিনি যদি লিখিতভাবে করতেন তাহলে আমরা সেই অ্যাপিলগুলো করতাম। এছাড়া তো আর সেখানে কিছু ঘটেনি। তিনি পারমিশন পাননি রানী রাসমণি রোড জামায়াত করে, তার তো আর ওই মগের মুলুক নয় তিনি রাস্তার মধ্যে বসে পড়বেন, সাধারণ মানুষের মানে অস্বস্তির কারণ হবেন, তো সেটা তিনি পাননি। তার জন্য তিনি বিদেশে চলে যাবেন, আমাদের হাইকোর্টকে মানবেন না, সুপ্রিম কোর্টকে মানবেন না, একেবারে বিদেশে। আর আপনাকে বিদেশে গেলেই আপনাকে মাথায় তুলে রেখে দেবে। আপনি তো এই ইংল্যান্ডে গিয়ে আপনি বলে এসেছিলেন যে থ্যাংক ইউ, আপনারা এতদিন ছিলেন, 200 বছর আমাদের দেশে ছিলেন, কত ভালো। মানে আমি বলি না, মাথায় জানি না প্রকৃতস্থ কিনা, ইংরেজদের কাছে গিয়ে বলছে যে 200 বছর ছিলেন, থ্যাংক ইউ আপনাদের। মানে আমি জানি না, মানে বিশ্বাস করুন একে কি করে একজন অপ্রকৃতস্থ মানে প্রমাণ করা উচিত আমি জানি না, মানে ডাক্তাররা বলতে পারবেন। আমি মানে এখানে আর কি বলবো, আমার কাছে তথ্য নেই, কিন্তু মানে তার কথাবার্তাগুলো অসংলগ্ন লাগছে। তিনি দেশের বিরুদ্ধে কথা বলছেন, এর আগে অনেকবার বলেছেন এই ধরনের কথা, হুমকি দিয়েছেন। তো আর যদি ভারতবর্ষকে এতটাই অপছন্দ হন, রয়েছেন কেন এখানে? আরে ভাই যান না যেখানে পছন্দ, যে দেশ আপনার পছন্দ। কোন দেশ আপনার পছন্দ ভালো জানি, বাংলাদেশ আপনাকে অনেক টানে, তো যান না। অত যদি ভালো লাগে, ভারতবর্ষকে না ভালো লাগে, তো ভারতবর্ষের বদনাম করবেন না ভাই, ভারতবর্ষের বদনাম ভারতবর্ষের মাটিতে করবেন না। এই পরিষ্কার আপনাদের বলছি, আমি শুভেন্দু অধিকারী বা রাজ্য পুলিশকেও বলছি, যেগুলো দেখুন, একজন প্রকাশ্যে প্রভাবশালী নেত্রী যদি ভারতের বদনাম বিদেশের মাটিতে করবে বলে, তাকে কিন্তু ছেড়ে রাখাটা আইনগত দিক থেকে কতটা উচিত আমি এটা আপনারা বিবেচনা করে দেখুন। এইখানে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘুরলেন, শুভেন্দু অধিকারী বললেন না যে তার পাশে কে কে ছিল না ছিল, 2 জন এমপি আর 6 জন এমএলএ, তাছাড়া ওই গুটি কত ছিল। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন দেখেছিলেন টলিউডের সব উঠতি ছোকরা ছোকরি একেবারে ঘুরঘুর 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 করতেন। কেন ঘুরঘুর করতেন আমরা সবাই জানি, তার কারণ প্রকাশ্য মঞ্চ থেকে ওই সময় কবি সুবোধ থেকে, কবি অবোধ থেকে, কবি গোবোধ থেকে, কবি যত বোধ নির্বোধ সব এই কবি যারা ছিলেন, যারা চটি চাটতেন, তারা প্রকাশ্যে চটি চাটতেন, এবং কে বেশি চটি চাটতে পারে তার প্রতিযোগিতা এই কারণে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী হিসেবে চটি চাটাটা পছন্দ করতেন, আর যে ভালো চটি চাটতে পারতো তার ধরুন মাসে কিছুটা হয়তো খরচা জানি না বেড়ে যেত কিনা, মানে ওই কিছু হপ্তা বেড়ে যেত কিনা আমি বলতে পারবো না, কিন্তু সেটা প্রকাশ্যে স্বীকার করেছেন। জয় গোস্বামীর মতো কবি বলেছেন, যখন আমার দেখার কেউ ছিল না আমি 2বার ভর্তি হয়েছি, মুখ্যমন্ত্রী আমার বিল মিটিয়েছেন, এই করেছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন। কোথা থেকে মুখ্যমন্ত্রী সেই বিল মেটালেন? আমার আপনার টাকা থেকে। কেন বিল মিটিয়েছেন? কেন কবি জয় গোস্বামী নিজের পারিশ্রমিক সারা জীবনের অর্জন করা তার ধন কেন তিনি সঞ্চয় করে রাখেননি বুড়ো বয়সের ট্রিটমেন্টের জন্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন, আপনার আর আমার দায়িত্ব নেবেন। আমরা যখন বুড়ো হব বা আমাদের যখন টাকার প্রয়োজন যদি কখনো হয়, তাহলে ওই দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় দেবে কাটমানি থেকে। ঠিক আছে, এদের কাউকে আর আজকে পাশে দেখবেন না। আমি শুধু একটা ইনফরমেশন দেওয়ার জন্য এতগুলো কথা বললাম আপনাদের, কেন জানেন? আমি শুধু বলছি, শুধু এরা যে মমতার পাশে ঘুরঘুর করতে এমন তো নয়, এরা টিকিট পাওয়ার চেষ্টা করতো, অনেকে টিকিট পেয়েওছেন প্রচুর। মমতা অন্তত খান 50 সম্ভবত তার 11 থেকে এই লাস্ট যতদিন ছিলেন, খান 50 এবং এখনো বিভিন্ন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকা হ্যান ত্যান এদেরকে মানে বিভিন্ন সংসদে পাঠিয়েছেন, কিংবা তিনি বিধানসভায় পাঠিয়েছেন। আমি আপনাদের সামনে একটা হিসাব দেবো আজকে, বুঝেছেন তো? মানে একজন সাংসদ, যেমন কে কে সাংসদ হয়েছিল, মিমি চক্রবর্তী, দেব, সন্ধ্যা মুখোপাধ্যায়, আর মুনমুন সেন,
ঠিক আছে, এরকম যে কটা মনে পড়ছে, এদের মধ্যে শতাব্দী রায় ছাড়া, তিনিও ওই জগৎ থেকে এসেছিলেন, তার অ্যাটেন্ডেন্স মোটামুটি আপনার লোকসভায় ওই 70-75%-এর কাছাকাছি। বাদ বাকি দেবের অ্যাটেন্ডেন্স হচ্ছে বিলো 20%। বাদ বাকি সমস্ত এদের অ্যাটেন্ডেন্স, মানে আপনার আমার হয়ে যে সংবিধানে মানে সংসদে গিয়ে কথা বলবে, এটা মুখ খুলতো না, ম্যাক্সিমাম একবার বা দুবার হয়তো সারা জীবনে মুখ খুলেছে 5 বছরের মধ্যে। এবং এরা যেতই না। এরা কি কি সুবিধা পেত জানেন? কি কি সুবিধা পেত জানেন? এবার কল্পনা করে দেখুন, আমি একটু পড়ে শোনাই। এদের মূল বেতন ছিল একটা সাংসদের মূল বেতন 1 লাখ টাকার বেশি। ঠিক আছে, মূল বেতন 1 লাখ টাকার বেশি। শুনুন, এরা বছরে 34 বার যে কোনো ন্যাশনাল জায়গায়, ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় ফ্রি প্লেনে যাতায়াত করতে পারবেন, ফ্রি 34 বার, উইথ ফ্যামিলি অ্যান্ড নিয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অলসো। নিজের আত্মীয় এবং বন্ধু বান্ধবদের, কাছের বন্ধু বান্ধবদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন 34 বার বছরে। এরা যখন খুশি যে কোনো প্রয়োজনে, এমনকি ব্যক্তিগত প্রয়োজনে, ভারতের যে কোনো রেলওয়ের ফার্স্ট ক্লাসের টিকিট পাবেন। শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার বন্ধু বান্ধবদের নিয়েও ঘুরতে যেতে পারবেন, বছরে সারা যতবার খুশি যেতে পারবেন। নিজের চিকিৎসা ফ্রি, পরিবারেরও বোধহয় চিকিৎসা কিছু ফ্রি বা কিছু অল্প এরকম কিছু ছিল। শুধু তাই নয়, দিল্লির বুকে সব থেকে প্রভাবশালী এলাকাগুলো, সব থেকে পশ এলাকাগুলোতে সেখানে মানে বাংলো সেখানে পাবেন, একেবারে পশ এলাকাতে বাংলো পাবেন। এবং যদি বাংলো নিতে না চান তাহলে 2 লক্ষ টাকা অ্যাডিশনাল আরো দেওয়া হবে তাদের, শুধুমাত্র টেলিফোনের জন্য মাসে 1.5 লাখ টাকা দেওয়া হয়। এবং এদের সারা জীবনের পেনশন, একবার সাংসদ হলে পরের বার যদি আপনি নাও হন, সারা জীবনের পেনশন, এবং সেটাও কম টাকা নয়। আপনি বলুন, কোন আইআইটি পাস করা ছেলেটা সারা জীবন এত পরিশ্রম করার পর এইটা করতে পারবে? আর একটা হুল্লাল্লা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতির জন্য সেখানে চলে গিয়ে মাত্র 10%-15% হাজিরা নিয়ে আমাদের টাকায়, আমাদের গোটা দেশের করের টাকায় এত কিছু সুযোগ সুবিধা সারা জীবন উপভোগ করবেন, মানে বেশ কিছু সুযোগ সুবিধা সারা জীবন উপভোগ করবেন। আপনি বলুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদের আশপাশে ঘুরঘুর করা, আজকে যারা বলছেন হঠাৎ করে চেঞ্জ হওয়ার চেষ্টা করছেন, আপনারা জানবেন না এই তথ্যগুলো, আপনারা বুঝবেন না, আপনারা দাদা 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 করে লাফাচ্ছেন যে একজন, মানে সবাইকে বলছি না, একজন কেউ দেব এসে গেল, আরে দেব 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 করে নাচছেন। কিছু করেছে আপনাদের জন্য? হ্যাঁ, সংসদেই যায়নি, 10-15%ই হয়নি। অত দেখুন নিজের সম্পত্তির পরিমাণ দেখুন, ইনকাম ট্যাক্স যদি সঠিকভাবে করে, আমি শুধু দেবকে ব্যক্তিগতভাবে বলছি না, আমার কাছে তথ্য নেই, আমি তার সম্পর্কে বলছি, আমি ইন জেনারেল বলছি। এদের সম্পত্তির পরিমাণ বলুন, আইটি মানে রেড করেন এদের বাড়িতে, এদের কতগুলো হিসাব দিতে পারবে দেখুন। মানে পশ্চিমবঙ্গের মানুষ গরিব থেকে গরিব হয়ে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে বড় লোক থেকে আরো বড় লোক হয়ে গেছে। এবং যারা জীবনে স্বপ্ন পর্যন্ত যে দেখেনি, ধরুন একটা মানুষ তো জীবনের স্বপ্নে কি দেখে, আপনি বড়জোর কি ভাবতে পারেন যে আপনি বড়জোর সারা জীবন চাকরি করে আপনি 5 কোটি টাকা কামাবেন না, এত বড় স্বপ্ন হয়তো দেখলেন, তার বাইরে তো আর দেখতে পারবেন না। আপনি তো আর 500 কোটি টাকা কামাবেন এই স্বপ্ন দেখতে পারবেন না। এই তৃণমূলের আশপাশে ঘুরঘুর করা এই লোকগুলো এরকম, যাদের মানে সারা জীবন কাজ করলে হয়তো নিজের যোগ্যতায় 2 কোটি টাকাও সঞ্চয়ের যাদের ক্ষমতা ছিল না, তারা কেউ 100 কোটি টাকার মালিক, কারা 150 কোটি টাকা, 200 কোটি টাকার মালিক। সামান্য সুরেন্দ্রনাথ কলেজে গতকাল 2 ব্যাগ সুটকেস ভর্তি, কলেজের মধ্যে থেকে 2 ব্যাগ সুটকেস ভর্তি টাকার ব্যাগ উদ্ধার হলো। সেগুলো উইয়ে খাওয়া, পোকা ধরা, এই সমস্ত টাকার ব্যাগ। এবং সেই কলেজের ভেতরে দুটো এসি, বড় বড় কামরা, সেখানে কি চলতো ভগবান জানে। এই রকম ভাবে দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দল আমাদের অত্যাচার করে গেল, আর একে নাকি আমি সই জালের জন্য জেলে পাঠাবো? আমার আর কারণ নেই, কারণ খুঁজে পেলাম না আমি আর একে জেলে পাঠানোর জন্য। আমার এতে বেশ আপত্তি রয়েছে যে আমি মানছি ওটা অত্যন্ত গুরুতর গর্হিত অপরাধ, কিন্তু বাকিগুলো গর্হিত নয়। এই আরজি করে প্রমাণ লোপাটের কাজ ওর থেকে বেশি গর্হিত নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে জ্বালা যন্ত্রণা দেওয়াটা গর্হিত কাজ নয়? এর জন্য জেল যাওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষ, তবেই বোধহয় শান্তি পাবে। ছই চুরি তারপরে অ্যাডিশনাল লাগান, তার উপরে আরো কটা লাগাতে চাইবেন কেস। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন।
পশ্চিমবঙ্গের রাজনীতি সংস্কৃতি থেকে ভারতবর্ষকে নামিয়ে আজকে ভারতবর্ষকে হুমকি দিচ্ছে। আজকে অন্য দেশকে বলছে যে জানিয়ে কি করবেন আপনি, আপনি কি করবেন আপনি অন্য দেশকে জানিয়ে? আপনি দেশদ্রোহী, আপনি কি রয়েছে কি বাড়িতে কি কামান বন্দুক সব রেডি করছেন নাকি দেশের সঙ্গে যুদ্ধ নামবেন, নাকি মাথা একেবারেই অসংলগ্ন হয়ে গেছে? আমি বলতে পারবো না, আপনাদের কমেন্ট করে লিখে জানাবেন। মানে আমি কিন্তু দেখুন এই পরিবর্তন হওয়ার পরেও এই যে এরা করে বেড়াচ্ছে না, এ মানে বিশ্বাস করুন এই পশ্চিমবঙ্গবাসীর আরো রাগ তৈরি হচ্ছে, কিন্তু কেউ আইন হাতে তুলবেন না। আমরা কিন্তু তৃণমূলের জাত না, তৃণমূলের জাত মানে কোনো রাজনৈতিক জাত না, এরা হচ্ছে চোর ছেচোরের জাত। আমরা কিন্তু ওই জাত নই। আপনি যে কোনো পার্টি করতে পারেন, কিন্তু দয়া করে চোর ছেচোরের মতো বা আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো রকম কাজ কখনো করবেন না। সেটা তৃণমূলে আমলেও পরামর্শ দিইনি, ভাববেন না পুলিশের ভয়ে, আর আজকেও কিন্তু আপনাদের মানে আপনি পরামর্শ দিই না, কোনোদিন হাতে আইন তুলে নেবেন না। কিন্তু এদের শাস্তির জন্য অন্তত এই মিডিয়াগুলো ব্যবহার করুন, আমাদের মতো মিডিয়াগুলো ব্যবহার করুন, কারণ অ্যাকচুয়াল মিডিয়াগুলো এই তথ্য আপনাদের দেবে না। সমর্থন করুন, একটু শেয়ার টেয়ার করুন, আমাদের কথা লোকের কাছে পৌঁছে যেতেই হবে। এই টার্গেট আমাদের, আমরা এই নিয়ে কাজ করছি, আমাদের পৌঁছে যেতেই হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।